ধন্যবাদ আপনার খুব প্রাসঙ্গিক প্রশ্নের জন্য। প্রথম কথা হচ্ছে এই কোটা বিষয়ক রায়টা যেটা হাইকোর্ট অর্থাৎ 2018 সালে সরকার যে গ্রেড 1 গ্রেড 2-তে সম্পূর্ণ কোটা বিলোপ করে দিয়ে পরিপত্র করেছিল ছাত্র জনতার আন্দোলনে, সেই কোটাকে পুনর্বহাল করে হাইকোর্ট বিভাগের রায় প্রকাশ হয়েছে, মানে রায় দিয়ে দিয়েছে। রায়ের টেক্সটটা এখনো প্রকাশ হয়নি, কাজে এটি এখন আর সাবজুডিস বিষয় নয়। প্রথম হচ্ছে এইটা টেকনিক্যালি, যদিও রাষ্ট্রপক্ষ থেকে একটি প্রভিশনাল আপিল ফাইল করেছে, সেটি এখনো শুনানির অপেক্ষায়। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সাবেক প্রধান বিচারপতি জনাব হাবিবুর রহমান, যার ডাকনাম শেলি হিসেবে পরিচিত, অত্যন্ত মেধাসম্পন্ন এবং 96 সালে তত্ত্বাবধায়কের সফল প্রধান উপদেষ্টা। উনি পরিষ্কার সুপ্রিম কোর্টে বারের একটা বক্তৃতায় বলেছেন, রায়ের সমালোচনা করার অধিকার জনগণের বাক স্বাধীনতার অংশ, অর্থাৎ একটি বিষয়ে রায় হলে পক্ষে বিপক্ষে আলোচনা করা যায়। আর দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে কোটার বিরুদ্ধে, কোটা প্রথা সংস্কার বলেন চাই কোটা বাতিলের যে আন্দোলন আমাদের তরুণ ছাত্র ভাই বোনরা করছে, এটি আমাদের সংবিধানের 35, 36, 37 অনুচ্ছেদ অনুযায়ী জায়েজ। ওনারা কিন্তু বলেনি যে কোর্ট অন্যায় করেছে। ওনারা বলছে যে সরকার, আপনি কোটা বাতিল করেছিলেন, আপনি আবারও বাতিলের উদ্যোগ নেন। অর্থাৎ খুব খোলা মনে কেন বলছি, আপনারা নিজেরও এখানে দীর্ঘদিন সাংবাদিকতা করেন। সরকারের বিরুদ্ধে কোনো রায় হলে অ্যাটর্নি জেনারেল অফিসের তৎপরতা মনে আছে বিভিন্ন সময়, শুধু এই আমলে না, ধরেন প্রগতিহাসিক আমল থেকে রাতের বেলায় অ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপতির বাসায় চলে যেত বিভিন্ন সময়। এই অ্যাটর্নি জেনারেল অফিসও বিকালবেলা কোর্ট বসিয়ে, ওই আপনার মনে আছে একবার একটা হাইকোর্ট এক ডিস্ট্রিক্ট জাজকে অ্যারেস্ট করার আদেশ দিল, বিকালবেলা চেম্বার জজে গিয়ে স্টে নিয়েছে একটা দুর্নীতিবাজ জজের বাঁচানোর জন্য, সিজিএম। এইখানে তো আমি আশা করেছিলাম বিকালেই অ্যাটর্নি জেনারেল সাহেব চেম্বার জজে যাবে যেদিন এই রায় প্রকাশ করলো হাইকোর্ট, কারণ এটা কোনো মানে পলিটিক্যাল ডিবেট না, ইটস এ পিওরলি একাডেমিক ইন্টারপ্রিটেশন দেওয়ার চেষ্টা করছে। যে গেজেটটা, যে আইনটা, পরিপত্রটা 6 বছর ধরে চালু আছে, সেইটা হাইকোর্ট একবারে সেটাসাইড করে দিয়েছে। এটা তো সরকারের কার্যক্রম মানে ব্যালেন্সে অসুবিধা হয়, সেই জন্য সরকারের উচিত ছিল সন্ধ্যাবেলায় বিকালবেলায় চেম্বার জজে গিয়ে স্টে নেওয়া, যেটা তার অনেক দেরিতে নিয়েছে। সে কারণেই আন্দোলনটা ছাত্ররা করছে। আর সুপ্রিম কোর্টের বা হাইকোর্ট বিভাগের বা হাইকোর্টের মর্যাদা সম্পন্ন যে কোনো আদালতের বিরুদ্ধে রায়ের বিরুদ্ধে আন্দোলনের তো আমাদের সুগভীর ঐতিহ্য আছে। বাংলাদেশের অপর নাম আন্দোলন। বাংলাদেশ কোনো বিচার বিভাগীয় রায় দিয়ে বা ওই লর্ড মাউন্টব্যাটেনের সঙ্গে আলাপ করে র্যাডক্লিফকে দিয়ে বাংলাদেশ হয়নি। বাংলাদেশ হচ্ছে রক্তের আখরে। আর এই যে শাহবাগের যেটা এখন আন্দোলনের স্পট, এটা আপনাদের সবার মনে থাকবে। আমরা এত তাড়াতাড়ি স্মৃতিভ্রষ্ট হলে মুশকিল। ঘটনাক্রমে আজকের মাননীয় শ্রদ্ধাভাজন প্রধান বিচারপতি ওই মুক্তিযুদ্ধ আপনার মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছিল, এবং প্রথম রায় হয় যুদ্ধাপরাধীদের বিচারে কাদের মোল্লার যাবজ্জীবন। বাংলাদেশের অধিকাংশ জনগণ সেটাকে গ্রহণ করেন, যে কারণে গণজাগরণ মঞ্চ গড়ে উঠেছিল ডক্টর ইমরান এইচ সরকারের নেতৃত্বে। আপনি বর্তমানে অ্যাটর্নি জেনারেল সাহেবকে জিজ্ঞেস করতে পারেন, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুব আলমের নেতৃত্বে এই প্রধান বিচারপতির ফটকের সামনেই গেটের মেইন গেটে আমরা আপনার ইমরান এইচ সরকারের নির্দেশ মতো আমরা পতাকা তুলেছি, মানববন্ধন করেছি, এবং ওই আন্দোলনে তো আইনও চেঞ্জ করেছে সরকার। আমাদের ছাত্ররা, সন্তান তুল্য ছেলেমেয়েরা এই ঐতিহ্যটাকে অনুসরণ করছে। অর্থাৎ সরকারকে বাধ্য করা যেন দ্রুত পদক্ষেপ নেয়। এবং আমি একজন আইনজীবী হিসাবে সাংবিধানিক আদালতে দীর্ঘদিন প্র্যাকটিস করছি, আমি মনে করি যে আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব আদারওয়াইজ ভেরি কোয়ালিফাইড পারসন, উনি ঠিক মতো আর্গুমেন্ট করলে এই রায় টিকবে না। একটা বিষয় হলো শিক্ষার্থীরা, যেমনটা আপনি বলছিলেন যে তারা কিন্তু কোটা 56টা পোস্ট আগে সংরক্ষিত থাকে, তো এর চাইতে বড় অসাম্য আমাদের বাংলাদেশের জন্মই হয়েছে পাকিস্তানি অসাম্যের বিরুদ্ধে। আমাদের অভিযোগ ছিল যে পাকিস্তানি পাঞ্জাবিরা সমস্ত প্রশাসন দখল করে। আমরা কি মুক্তিযোদ্ধাদেরকে পাঞ্জাবিদের সঙ্গে তুলনা করব? বাইদে বাই আমি গর্বের সঙ্গে বলি, সাধারণত বলি না, আমি নিজে একজন মুক্তিযোদ্ধার সন্তান। কোনোদিন আমি মুক্তিযুদ্ধ কোটায় অংশগ্রহণ করিনি, কারণ আমি মনে করি এটা অসম্মান। মুক্তিযুদ্ধ হয়েছিল সাম্যের জন্য। আর ছাত্রছাত্রীরা আমাদের সন্তান তুল্য। ছাত্রছাত্রীরা তো কোর্টকে খারাপ বলছে না, কোর্ট নিয়ে একটি কথাও বলছে না। তারা কোটার কুফল বুঝাচ্ছে, তারা চাচ্ছে সরকার আন্তরিক হোক, ঠিক যেরকম 2018 সালে হয়েছিল সরকার। কাজে এখানে যে সমস্ত আমি বলবো জ্ঞান পাপীরা সাবজুডিস বলে এগুলো বলছে, তারা আইনের যথার্থ ব্যাখ্যা দিচ্ছে না। এখানে আন্দোলন
বাংলাদেশের ইতিহাসই হচ্ছে রাজপথের আন্দোলন। রাজপথের আন্দোলন করেই মাননীয় প্রধানমন্ত্রী কেয়ারটেকার ব্যবস্থা আনয়ন করেছিলেন। সংবিধানের কোন কোন অনুচ্ছেদ অনুযায়ী তারা 35, 36, 37, 38 সবগুলো না। এবং আমি বলি, আপনার বাংলাদেশের রাষ্ট্রের ডিএনএ হচ্ছে আন্দোলন, এবং ইতিহাসও আপনি দেখেন, আপনার অত্যন্ত বিদগ্ধ সাংবাদিক, কোনো কিছুই আন্দোলন ছাড়া বাংলাদেশে অর্জন হয় না। ব্যক্তিগতভাবে আইনজীবী হিসাবে এবং মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি মনে করি এই পর্যায়ে এখন স্বাধীনতার 53 বছর পর মুক্তিযোদ্ধা কোটা রাখার কোনো সুযোগ নেই। কারণ আমি মুক্তিযুদ্ধের মধ্যে জন্ম, আমার সরকারি চাকরিতে বয়স নেই, এবং 20 বছরের নিচে তোর কেউ মুক্তিযুদ্ধে যায়নি। ভুয়া সার্টিফিকেট নিচ্ছে অনেকে 9 বছর 10 বছর, ওই কথা বাদ দেন। তো সেই মুক্তিযোদ্ধার ছেলেরা আর যে 30 নাই কারণ। এটা হচ্ছে দহিত্র, মানে নাতি নাতনিদের। এটা কোনো কথা হলো? এটা তো স্বয়ং বঙ্গবন্ধু থাকলে তার আত্মা আজকে কষ্ট পাচ্ছে। লাখো লাখো শহীদরা আত্মা প্রশ্ন করছে, এর জন্য আমরা শহীদ হয়েছিলাম যে একটা এলিট শ্রেণী তৈরি করে দেব। তাহলে আপনি সব ক্ষেত্রেই কোটা করে দেন। আপনি এমপির মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা দেন, প্রধানমন্ত্রী একবার দুবার কোটার মধ্যে আনেন মুক্তিযোদ্ধাদের যারা শহীদ হয়েছে। আর হোয়াট অ্যাবাউট শহীদদের সন্তান? আপনি এই করতে গেলে তো প্যান্ডোরা বক্স খুলে যাবে। আপনি বরং চেষ্টা করুন রাষ্ট্রে যাতে এই যে দুর্নীতি না হয়, যাতে সবার সুষম উন্নয়ন হয়, যাতে এই কোটা পদ্ধতি রাখতে হয় না। আমার ব্যক্তিগত মতামত, কোটা এখন বড়জোর রাখতে পারেন প্রতিবন্ধী কয়েকজনের, আর আমাদের আদিবাসী যাদের খুবই অবস্থা। বাকি ইভেন জেলা কোটা, মহিলা কোটারও কোনো অবকাশ নেই, বিশেষ করে কম্পিটিটিভ পরীক্ষায়। আর আমার এটুকু অন্তত প্রচার করেন, নাহলে অনেকে ভুল বুঝবে, সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা দরিদ্রদের, মুক্তিযোদ্ধার সন্তানদের বা মুক্তিযোদ্ধাদের আমরা তো হৃদয় থেকে সর্বোচ্চ সম্মান দিই। তাদের অন্যভাবে সুবিধা দেওয়ার জন্য সরকারের অনেক প্রকল্প আছে, যেখানে সরকার এসালমদের ঋণ মকুব করে দেয় দুর্নীতিবাজদের। সেখানে দরিদ্রদের জন্য একটা কনসোর্টিয়াম করে দেবে, জেলায় জেলায় তাদের ব্যবসা বাণিজ্য করার সুযোগ করে দেবে। কিন্তু যারা জাতিকে সার্ভ করবে, প্রশাসন মানে তো জাতির মেরুদণ্ড, সেখানে কেন এই অযোগ্যদের আপনি নিয়োগ দেবেন ইন দ্য নেম অফ মুক্তিযুদ্ধ? আর আমাদের আরেকটা সমস্যা, মুক্তিযুদ্ধ, ধর্ম আর আপনার কোর্ট, এই তিনটাকে দিয়ে আমাদের সব কণ্ঠ বন্ধ করার চেষ্টা করে। এটাও সঠিক না। কোনো কিছু বললে ধর্মে এটা আছে, আর আপনি মুখ খুলতে পারেন না। কোনো কিছু বললে কোর্ট, আর মুখ খোলা যায় না, খুললেই কনসেপ্ট। আর সব যুক্তি যখন অসার হয়ে যায়, তখন প্যাট করে বলবে আপনি মুক্তিযুদ্ধের না। এই তিনটাকে ইউজ করেন, এই তিনটা অত্যন্ত পবিত্র শব্দ, এই তিনটা বরং মানুষের পক্ষে থাকে। মুক্তিযুদ্ধ সংসদ কত নারবা